আরে দাঁড়াও 30,000 রুপির মধ্যে কোনো স্মার্টফোন কিনে ফেলো নি তো? আরে বস কি করেছো, বলেছিলাম তো তোমাদের ওয়েট করতে যে আমাদের ভিডিও আসবে। আজকে আমরা এই ভিডিওতে 20 থেকে 30,000 রুপির মধ্যে বিধ্বংসী যে স্মার্টফোনগুলো তোমাদের জন্য রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, তোমরা যদি স্মার্টফোন কিনে ফেলে থাকো আজকের লিস্টটা মিলিয়ে নাও, হতেও পারে ওই লিস্টে তোমার ফোনটাও রয়েছে। আর হ্যাঁ, কোনো রকম দেরি করছে না, তোমরাও দেরি না করে সোজা সাবস্ক্রাইব বাটনটার উপর ঝাঁপিয়ে পড়ো, কারণ বাংলা ভাষায় এই ধরনের ভিডিও আর কেউ আনবে না। চলো প্রথমে আমরা 22,000 রুপির একটা স্মার্টফোনকে দিয়ে শুরু করি। প্রথমেই যাদের একদম 20,000 রুপির থেকে 22,000 রুপি একদম টাইট বাজেট, তাদের বলবো মোটরোলা Edge 60 ফিউশন নিতে। Edge 50 ফিউশন নিয়ে অনেকেই কমেন্ট করছে, কিন্তু আমি বলবো 1 বছরের পুরনো স্মার্টফোন না নিয়ে Edge 60 ফিউশন নাও, বেটার ডিসপ্লে পাবে, তার উপরে ফোনটার প্রিমিয়াম ভেগান লেদার ডিজাইন, দেখতে যথেষ্ট ভালো, কালার যে ভ্যারিয়েন্টগুলো সেগুলো যথেষ্ট আকর্ষণীয়। পাশাপাশি এখানে মিডিয়াটেকের Dimensity 7400 মিড বাজেটে বেশ ভালো পারফরমেন্স প্রোভাইড করতে পারছে, গেমিং সেন্ট্রিক নয়, এটা হচ্ছে অলরাউন্ডার পারফরমেন্স প্রোভাইড করবে, বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স, তার উপরে IP68 রেটিং দেবে। সো ওভারঅল এই ফোনটা ক্যামেরা পারফরমেন্সও যথেষ্ট ভালো, 50+13 মেগাপিক্সেলের ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5500 mAh ব্যাটারি, 68 ওয়াটের ফাস্ট চার্জার, একদম এই প্রাইস পয়েন্টে অলরাউন্ডার একটা ডিভাইস। এই স্মার্টফোনটা কিনলে তোমরা ঠকবে না বস। এরপরে আরেকটা স্মার্টফোনকে রেকমেন্ড করা যায়, IQ Z9s Pro। যদিও স্মার্টফোনটা আগে 25 থেকে 26,000 রুপির দাম ছিল, এখন অনেকটাই কমে গেছে, 21-22,000 রুপিতে তোমরা পেয়ে যাবে একটু বুঝলে। সো এই স্মার্টফোনটার প্রথম চয়েস হচ্ছে ডিসপ্লেটা একদম কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, দেখতে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, পাশাপাশি ক্যামেরা কোয়ালিটি এই ফোনটার না ইনসেন। তোমরা যদি বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স চাও, আমি অনেকেই বলবে হ্যাঁ IQ স্মার্টফোন তো পারফরমেন্স বেটার দেবে, ক্যামেরা অতটা ভালো হবে না, কিন্তু এই স্পেসিফিক স্মার্টফোনটা IQ Z9s Pro ফটোগ্রাফি যথেষ্ট ভালো লেভেলে করতে পারে, আর পাশাপাশি গেমিং এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো দেবে। সো সেকেন্ড চয়েসে থাকবে IQ Z9s। 3 নম্বরে যে স্মার্টফোনটার কথা বলবো, নাথিং ফোন 3a। এই স্মার্টফোনটার বেশ কিছু ভালো দিক রয়েছে, যেমন এর সফটওয়্যার অপটিমাইজেশন, ফোনটা দেখতে ভালো, যারা ফাঙ্কি লুকের স্মার্টফোন পছন্দ করছো তারা চোখ বুঝে নাথিং ফোন 3a কে নিতে পারো। কিন্তু পাশাপাশি এই স্মার্টফোনটার বেশ কিছু প্রবলেম রয়েছে। প্রথম প্রবলেম, এই ফোনটায় 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। 50 মেগাপিক্সেলের যে টেলিফটো সেন্সরটা অতটা আমার অপটিমাইজ লাগেনি। অলরেডি যে ফোনগুলোর কথা আমি বলছি না, প্রত্যেকটারই রিভিউ কিন্তু আমরা কভার করেছি, আইব্যাটারের লিঙ্ক আছে, একবার পারলে দেখে নিও, আর নাইলে চ্যানেলে গিয়ে একবার সার্চ করে দেখে নিও। প্রত্যেকটা যেগুলো প্রবলেম রয়েছে, যে কারণে অ্যাভয়েড করা যায় আর কি কারণে কেনা যায়, আমি ডিটেলস বলেছি। এই যে নাথিং ফোন 3a, যারা অলরাউন্ডার সফটওয়্যার পারফরমেন্সের উপর নজর দেবে তাদের জন্য একদম পারফেক্ট ডিভাইস। Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর রয়েছে, বেশ ভালো প্রসেসর, মিড বাজেটে বেশ ভালো পারফরমেন্স প্রোভাইড করতে পারে, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ নেই, স্মুথ ফিল হবে ডেলি লাইফে। সো ওভারঅল ক্যামেরাতে একটু কম্প্রোমাইজ করতে পারলে আমার মনে হয় এই স্মার্টফোনটাও একদম পারফেক্ট ডিভাইস হতে পারে। আর সফটওয়্যার আপডেটের মাধ্যমে আমরা দেখেছি নাথিং বারবার কিন্তু ক্যামেরাকে আপডেট করে, অনেক ফিচার অ্যাড হয়, অপটিমাইজ করে। সো এই ফোনটাকে চোখ বুঝে রেকমেন্ড করে। আরে বস, কিন্তু যারা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছো তাদের জন্য রয়েছে Realme 14 Pro Plus। আমি বারবার বলছি, রিয়েলমির অন্যান্য স্মার্টফোনগুলো এত ক্যাচরা অ্যাপ্লিকেশন দিচ্ছে, প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন ব্লুটুথ, যেগুলোতে আনওয়ান্টেড বিভিন্ন ধরনের অ্যাডাল্ট নোটিফিকেশন আসছে, আমি তার জন্য রিয়েলমি স্মার্টফোন একটু অ্যাভয়েড করছি। কিন্তু Realme 14 Pro Plus-এও হট অ্যাপস, হট গেমস এই সমস্ত রয়েছে, কিন্তু সেগুলো যদি তোমরা আনইনস্টল করে নিতে পারো, তাহলে এই স্মার্টফোনটা 30 থেকে 32,000 রুপির মধ্যে সব থেকে সেরা ক্যামেরা ডিভাইস হতে পারে। এছাড়াও এখানে Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেট রয়েছে, যেটা মোটামুটি মিড বাজেট পারফরমেন্সের একটা ফোন, মানে একদম হাই ক্যাপাবল চিপসেট নয় যেটা খুবই ভালো গেমিং করে দেবে, এটা নয়। যারা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন চাইছো তাদের জন্য Realme 14 Pro Plus বেস্ট। এর পাশাপাশি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 6000 mAh ব্যাটারি, ফাস্ট চার্জিং। আমি পুরো স্পেসিফিকেশন বলছি না, তোমরা স্পেসিফিকেশন সার্চ করলেই পেয়ে যাবে। আর এই ফোনটার রিভিউ কিন্তু আমরা কভার করেছি। কিন্তু হ্যাঁ, রিয়েলমির ওই কাঁচরা অ্যাপ্লিকেশন থেকে যারা দূরে থাকতে চাইছো তাদের জন্য বেস্ট হবে ক্যামেরার মধ্যে Motorola Edge 60 Pro। এখানেও কিন্তু টেলিফটো সেন্সর রয়েছে, পাশাপাশি এখানে কোয়াড কার্ভ ডিসপ্লে রয়েছে, একদম প্রিমিয়াম ভেগান লেদার ডিজাইন, IP68 ওয়্যারলেস চার্জিং এর মতো প্রিমিয়াম ফিচার রয়েছে। পাশাপাশি 50+10 মেগাপিক্সেলের ট্রিপল লেয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 6000 mAh ব্যাটারি, মিডিয়াটেকের Dimensity 8350 চিপসেট, যেটা প্রায় 1.4 মিলিয়নের আশেপাশে কিন্তু অ্যান্টুরু দিচ্ছে। সো ওভারঅল পারফরমেন্স আর পাশাপাশি যদি ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস চাও তাহলে অবশ্যই Moto Edge 60 Pro। Realme 14 Pro Plus এর থেকে এটার পারফরমেন্স কিন্তু একটু হলেও বেটার।
আচ্ছা আচ্ছা, তোমরা গেমিং করবে তো, তাহলে গেমিংয়ের জন্য বেশ কিছু ডিভাইস রেকমেন্ড করা যায়। প্রথমটা হচ্ছে যাদের 20 থেকে 22,000 রুপি বাজেট, পোকো F6 রয়েছে। কিন্তু হ্যাঁ, পোকো F7ও এই মাসেই লঞ্চ করছে। কিন্তু টাইট বাজেট হলে আজকের দিনেও পোকো F6 কে কনসিডার করা যায়। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট রয়েছে, 5000 mAh ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জার, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, এছাড়াও অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট। সো ওভারঅল পোকো F6। সেকেন্ড যে ডিভাইসটা গেমিং এর জন্য রেকমেন্ড করা যায়, IQ Neo 10R। সবে সবে স্মার্টফোনটা লঞ্চ করেছে 25 থেকে 26,000 রুপিতে, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট তো রয়েছেই, LPDDR5X RAM আর UFS 4.1 স্টোরেজ টাইপ রয়েছে। আর এই স্মার্টফোনটায় 1.5K একদম ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে। আর এই স্মার্টফোনটায় 90 FPS এ পাবজি একদম সুপার খেলা যায়। সুতরাং যারা পাবজি, BGMI এই সমস্ত হেভি লেভেল গেমিং করবে বলে ভাবছো, তাদের জন্য IQ Neo 10। আর ক্যামেরাটাও যথেষ্ট অপটিমাইজ, খুব একটা খারাপ বলা চলে না। কিন্তু 25,000 রুপিতে আরেকটা গেমিং সেন্ট্রিক স্মার্টফোনকে রেকমেন্ড না করলেই নয়, Realme GT6T। আবারও বলছি, এখানেও সেই হট ট্যাপ শর্ট গেমস রয়েছে, পাশাপাশি এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3 চিপসেট রয়েছে। পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো প্রোভাইড করছে, পাশাপাশি 6000 mAh ব্যাটারি রয়েছে, সনি লাইটিয়া 600 OIS সেন্সার রয়েছে, যেটা ক্যামেরাও ভালোভাবে কিন্তু অপটিমাইজ রয়েছে। সুতরাং 25,000 রুপিতে এটাও কিন্তু একটা ভ্যালু ফর মানি ডিভাইস। আর হ্যাঁ, যেটা সব থেকে হাইলাইটেড পয়েন্ট, 120 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাভেলেবেল। সো এইটা ইনসেন। লাস্ট বাট নট দ্য লিস্ট যে ফোনটাকে কথা বলবো, সেটা হচ্ছে OnePlus Nord 4। যদিও জুলাই মাসে ফার্স্ট উইক নাগাদ OnePlus Nord 5ও লঞ্চ হয়ে যাবে, কিন্তু Nord 4ও আজকের দিনে 24-25,000 রুপিতে পাওয়া যায়, সেটাও যথেষ্ট ভ্যালু ফর মানি ডিভাইস। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3 চিপসেট তো রয়েছেই, পাশাপাশি এখানে অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, আর এখানে 5500 mAh ব্যাটারি, 90 ওয়াট বা 100 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। একটু ভুল বলতে পারি, কিন্তু স্পেসিফিকেশন দেখলে তোমরা মোটামুটি বুঝে যাবে। আর আমি এই ভিডিওতে না একটা তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা কেউ ভুলভাল স্মার্টফোন কিনে না। মোটামুটি আমি শর্ট লিস্ট করে এই কটা স্মার্টফোন তোমাদের জন্য বার করে এনেছি। বাদবাকি তোমাদের যদি মনের মধ্যে কোনো ডিভাইস থাকে, কমেন্ট বক্সে লিখে জানিয়ে যেও, আমি অবশ্যই সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর হ্যাঁ, 30,000-এ যারা স্মার্টফোন কিনে ফেলেছে, তাদের দেখি এই লিস্টে কোনো স্মার্টফোন রয়েছে কিনা। কমেন্ট করো। আর হ্যাঁ, শেয়ার করে দিতে ভুলো না জানো, নইলে আবার লোকের পকেটে মারা যাবে। সো সকলে ভালো থেকো, দেখা হবে আগামী পর্বে।